হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি বন্ধুরা। আমি তোমাদের কাছে বলেছিলাম আমার মানে একটা জীবনের বহুত বড় কাহিনী নিয়ে তোমাদেরকে শোনাবো। মানে আমার জীবনে আছে একটা বড় কাহিনী, যে আমি নিজস্ব আমার বাড়ি ঘর সব ছিল। আমি নিজে বাড়ি ঘর বানিয়েছিলাম, খুব সুন্দর বাড়িঘর বানানো হয়েছিল। অফিস, বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট মতন করে খুব সুন্দর একটা জায়গায় আমি বানিয়েছিলাম। কিন্তু সেখানে কেন থাকতে পারলাম না, সেইটাই আমি তোমাদের কাছে আজকে বলতে এসেছি। সেখানটাই আমি থাকতে পারলাম না বন্ধুরা। সেখানে মুসলমানদের লোক মরে গেলে কেউ বলে জিন হয়, আবার কেউ বলে ভূত হয়। এখন কি জানি, যাই হোক, ভূত মানুষকে টিকতে দিল না। সেখানটায় আমি যখন ঘর তৈরি করছিলাম, তা আমাকে অনেকজনে বলছিল এখানটায় মানুষ টিকতে পারবে না, তো তুইও টিকতে পারবি না, বেকার এখানটায় আসছিস। তা আমি ভেবেছিলাম যে যেখানটায় আমি ঠাকুরের পুজো পাঠ করব, যেখানটায় আমি ভগবানকে স্থাপিত করব, মানে দৈনিক আমি ঠাকুরের পুজো, সন্ধে, ধুনো দিতে থাকব রেগুলার। প্রত্যেকটা দিন মা তারার, মা কালীর, বাবা শঙ্কর মোচন, বাবা ভোলেনাথের পুজো পাঠ যেখানে হবে, সেখানটা কি ওই শয়তানদের বাস থাকতে পারে? থাকতে পারে না। তা আমি এক প্রকার জেদ করেই সেখানটায় গিয়ে থাকবার ডিসিশন নিলাম। আমার বিয়ে হয়েছিল 97-এ। তো আমি বিয়ে হওয়ার পর আমি চলে গিয়েছিলাম তোমার নাগপুরে থাকতাম। ফার্স্টেই আমি বিয়ে করে আমাকে নাগপুরে নিয়ে গিয়েছিল, আমাদের লাভ ম্যারেজ। তা সেখানেও একটা ছোটোখাটো ঘটনা ঘটেছিল আমার সাথে, তো সেটা তোমাদের কাছে একদিন বলবো। কিন্তু আমার যে ছেলেপেলে হয়ে যাওয়ার, বড় হয়ে যাওয়ার পর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেইটা আমি তোমাদের কাছে আজকে বলছি। সেটা হয়েছে ঝাড়খণ্ডে। আমার স্বামী ট্রান্সপোর্টিংয়ের কাজ করত, ট্রান্সপোর্টিংয়ে সুপারভাইজার ছিল। তা ও ওই ঝিকপানি বলে জায়গাটা, সেখানে এসিসি সিমেন্ট ফ্যাক্টরি ছিল। তো সেইখানটায় ও ট্রান্সপোর্টিংয়ের কাজ করতো সেই সিমেন্ট ফ্যাক্টরিতে। আর আমরা থাকতাম একটা ভাড়া ঘরে থাকতাম। তারপর সেখানে থাকতে থাকতে আমার ছেলেপেলে আস্তে আস্তে বড় হতে লাগলো। ছেলেপেলেকে স্কুলে ভর্তি করলাম। আর আমরা স্কুলে এখানে তো সব হিন্দি মিডিয়াম, তাই হিন্দি আমরা দেখলাম হিন্দি মিডিয়াম পড়িয়ে তো কোনো লাভ নেই। হিন্দি অত বাঙালি মানুষ, তারপরে এখানে বাংলাও নেই, আর হিন্দি পড়িয়ে কি করব? হিন্দি পড়িয়ে তো এরা অত পেরে উঠবে না। এখনকার জামানাতে জানোই যে ইংলিশ মিডিয়ামে পড়ালেই চলো, ভালো চাকরি বাকরি কিছু হবে। দুটো ছেলে। তো আমার স্বামী এমন কিছু বিশেষ, তখন বিরাট বড় কোনো কাজ নেই। তো যাই হোক, চলে যাই, ভাড়া ঘরে থাকতে হয়, ঘর ভাড়া দিতে হয়, এরকম করে চলে যাচ্ছে। তা একদিন হঠাৎ আমার মনে হলো, আমরা দুজনা ডিসাইড করলাম যে আর কতদিন এই ভাড়া ঘরে থাকবো, চলো আমরা নিজেরা করি। আমরা নিজেরা একটা যেখানটায় তুমি অফিস করেছো, ওইখানটায় আমরা ঘরটা বানিয়ে নিয়ে থাকি। আমার বর বলল কি, আমি ওইখানটায় ভাবছি একটা ছোটোখাটো হোটেল করব, শুধু এই ট্রান্সপোর্টিংয়ের পয়সাতে পেরে উঠছি না। তোমরা তো জানো বন্ধু যে তোমার এই আজকালকার দিনে ইংলিশ মিডিয়ামে পড়ার কত খরচা, অনেক খরচা। যেই কারণে আমি
মানে একলা পেরে উঠতাম না গো। একলা পেরে উঠতাম না, যে কারণে আমি একলা পেরে উঠতাম না বলে এই বললো কে একটা ছোটোখাটো হোটেল মতন একটা নাস্তার হোটেল খুললো। মানে ওই যে জায়গাটায় হোটেলটা খুললো সেখানে একটা উড়িয়ার হোটেল ছিল, রামা হোটেল বলে হোটেল ছিল। সে কী করেছিল না, ওইটায় একটা রেস্টুরেন্ট বানিয়ে রেখে দিয়েছিল। রেস্টুরেন্ট বানিয়েছিল মানে কীরকম, হোটেলে ড্রাইভাররা সব আসবে, খাবে দাবে, আবার থাকবেও, থাকার ব্যবস্থাও ওখানে করা হয়েছিল। তো ওইখানটায় ওই হোটেলটা সেই যে লোকটাকে কেউ মার্ডার করে দেয়। মার্ডার করে দেয় বলে সে আর ওখানে থাকতে পারে না, সে হোটেল বন্ধ হয়ে যায়, সেখানে চলে যায়। তা ওই জায়গাটা অনেকজনা, মানে জায়গাটা হচ্ছে আদিবাসীদের, আর বানিয়েছিল সেই রামা। দিয়ে আদিবাসীরা নিজের আন্ডারে আবার নিয়ে নিল ওই জায়গাটা। দিয়ে নিয়ে নেওয়ার পর আবার ওটাকে ওরা যে ভাড়া নিত তাদেরকে ভাড়াতে দিত। তো অনেকজনে ওখানে সাইকেলের দোকান, হেন তেন অনেক কিছু খুলেছিল। তো অনেক কিছু খুলেছিল, কিন্তু কেউ ওখানে পয়সা কামিয়েছে প্রচুর, কিন্তু কেউ টিকতে পারেনি। তাই জন্যে ওটা আবার বন্ধ করে দেয়। বন্ধ হয়ে থাকে। এইবার মানে আমার বর বলে যে আমি নেবো এটাকে ভাড়া। অনেক দিন পর, মানে অনেক সাল পর ও বলল আমি ওই হোটেলটাকে ভাড়া নেব। তো সবাই ওর যে আর আত্মীয় স্বজন, আমার শ্বশুর টশুর সবাই বললো এই হোটেলটা তুই যে ভাড়া নিবি, ওখানে তো সব এরকম মানুষ টিকতে পারে না, একটা মানুষ মারা গিয়েছে আর একটা মুসলমানকে মেরে দিয়েছে, ওই জায়গাটা নিস না, ছেড়ে দে। কিন্তু ওখানে এত মানে বড় বড় জাত সাপ সব ওখানটায় থাকতো। তা বললো এত সাপ খোপের বাস ওখানটায় করতে হবে না। তো এ বললো কি না, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ওটায় নেবো, ওখানে চলে ভালো। তাই ওইটা ভাড়া নিল। ওই জায়গাটা ভাঙাচূড়া, মানে সামনে একটা ঘর মতন ছিল, সেইটা ঠিক ছিল, আর সব ঘর আছে কিন্তু ভাঙাচূড়া। দিয়ে হোটেলটাকে নিয়ে হোটেলে ও একটা নাস্তার হোটেল, মানে টিফিনের হোটেল খোলে। সেইটা ওটা চালাতে থাকে, নাস্তার হোটেল খুলে চালায়। দিয়ে চলতে চলতে ওটা আমি আবার বললাম আমি তো বাড়িতে বসেই থাকি, ছেলেপেলে স্কুল যায়, টিউশন যায়, টাইম হয়ে যায়, তো আমি এত রান্না বান্না জানি, ভালো জানি, তা ওখানটাই তুমি সব কিছু খোলো। ওখানে এত ভালো ঘরগুলো আছে, আমরা মেরামত করে পেছনে ঘরে থাকবো, আর আমি ওইখানটায় পেছনে ঘরের মধ্যে রান্না বান্না করে দেবো। আর তোমার যা বুতরু আছে, তারপরে একটা মিস্ত্রি মতন আছে, সেই থাকবে, 2-3টে লোক নিয়ে। আর করে আস্তে আস্তে চলো আমরা হোটেল খুলি, বড় একটা হোটেল খুলি। তাহলে বেশ এখানে সব গাড়ি টাড়ি সব দাঁড়ায় ওখানটায়, মানে ড্রাইভার প্রচুর, ওখানটা তো ফ্যাক্টরি আছে, তা ওখানে অনেক ভালো চলবে হোটেল। তাই এ বললো কি ওখানে বাস করা যাবে না, তাই এও করলো দিয়ে যাই হোক কাঁইকিচির করে সবাই মানা টানা, কারো মানা শুনলাম না। আমরা করলাম কি, ওখানটায় আগে ফার্স্টে থাকার জন্যে ঘরগুলো ভালো করে আমরা তৈরি করে নিলাম, মিস্ত্রি দিয়ে তৈরি করে নিয়ে আমরা ওখানে চলে গেলাম থাকতে পেছনে। তখন আমার 2টো ছেলে, কতই বা বয়স হবে, 7-8 বছর বয়স, কি এরকম 6-7 বছর বয়স ছেলেদের। দিয়ে আমরা ওইখানে থাকতে ধরলাম। তো থাকতে আমরা তারপরে নাস্তার হোটেলটা চলছিল, তারপরে মানে মিনিমাম 3-4 মাস পর আমার বাবা পুজো পাঠ করে ওখানটা হোম যজ্ঞ করে দিয়ে আসছিল। দিয়ে আমরা ওখানে থাকছি, পুজো পাঠ করি, বেশ ভালোই আছি, কোনো নেই, অভাব অভিযোগ নেই, ভালো, বেশ ওই নাস্তার হোটেলই ভালো চলছে। তারপরে আমি নিজে সমস্ত কিছু হোটেল খুললাম, মানে দুপুরের সকালের টিফিন, মানে নাস্তা, তারপরে দুপুরের খাবার, রাত্রের খাবার, 3 টাইমের হোটেল আমি খুলতে লাগলাম। তো প্রচণ্ড ভালোভাবে, মানে এত সুন্দর ওই হোটেল চলতো। আমি মেচুনে, মানে ওইখানে যে 2-3টে হোটেল ছিল, আমি খুব সুন্দর রান্না করতে পারি। তো 2-3টে হোটেল পুরো ফেল হয়ে গেল।
আমি আমার বলে বলছি না, আমি যেটা বলছি সত্যি করে মানে আর কি, যেটা হয়েছে তাই বলছি। তা আমি খুব সুন্দর রাঁধতাম, আমি মানুষকে ভালো কোয়ালিটির খাবার দিতাম, লক্ষ্মীভোগ চালের ভাত দিতাম, মানে ভালো লোকে খেয়ে বলতে একটা বড়সড় হোটেলের খাবার। কিন্তু দাম যা সব হোটেলের সেই দামে দিতাম, কোনো দাম বেশি না, কোনো কিচ্ছু নেই, কিন্তু ভালো খাবার, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, সব কিছু আমি ঠিক ভালো দিতাম। যা আমি দেখতাম আমার যাতে খরিদ্দার আসে, লাভ কম হোক কিন্তু সেল বেশি হোক। লাভ কম করলে সেল যদি বেশি করা যায় তার মধ্যে কিন্তু লাভটা চলে আসে। তো এই ভেবে আমি ব্যবসা করলাম যে চলো, এই করতে করতে আমার ভালো রানিং হয়ে গেল হোটেল। কিন্তু ওইখানটায় আমি প্রত্যেকটা শুক্রবার শুধু আতরের গন্ধ আর সিগারেটের গন্ধ পেতাম প্রত্যেকটা শুক্রবার। ওখানে যাওয়ার পরপর মানে অত ধ্যান দিইনি, মানে থাকতে থাকতে এবার বাঁচতে বাঁচতে দেখছি ওখানটায় সিগারেট যেন ঠিক একবারে কে সামনে সিগারেট খেয়ে চলে যাচ্ছে, সিগারেটের গন্ধ অসহ্য সিগারেট। আমি বলতাম আমার বরকে, আচ্ছা কে এখানে সিগারেট খাই, এত এত সিগারেটের গন্ধ? তা আমার বর বলতো, ফ্যাক্টরি আছে না, পেছনে রাস্তা আছে, তা সেই রাস্তা দিয়ে লোক যায়, ওই সিগারেট খেতে খেতে যায়, ওই গন্ধটা আসছে, মানে পুরো পাঁচিল দিয়ে ঘেরা, সেই গন্ধটা আসছে। বাবা এত মানে আর কি, ঠিক মনে হচ্ছে যেন সামনে কাছে, গ্রাহ্য করলো না, হয়ে গেল চলো। আমি কোনো দিন কিন্তু কোনো ভয় পাইনি, না আমার ছেলেগুলো কোনো ভয় পেয়েছে না আমি ভয় পেয়েছি, এরকম করে বন্ধুরা চলতে থাকে। একদিন মানে রাঁচি থেকে একটা মানে হাফ মিস্ত্রি, যে সামনে রুটি টুটি বানাবে ভাটিতে, সেরকম একটা মিস্ত্রি নিয়ে আসলো, ওর নাম শশী, ও আছে, ও থাকে। শশী আসলো, শশী আসার পর কিছুদিন পরই প্রচণ্ড আতরের গন্ধ, আর হতো ঠিক শুক্রবার, আর কোনো বার নেই। আমি বলতাম ভূত পেতের ব্যাপার হলে তো শনি মঙ্গলবারে হয়, সব শুনেছি, শুক্রবারে হয় কেন? দিয়ে ওরকম গন্ধ পাই, আমি ওই একে বলি, এ তো কোনো গ্রাহ্য করে না। একদিন এত গন্ধ বেরোচ্ছে, আমি শশীকে ডেকে এনে আমি শশীকে বলছি, শশী গন্ধটা শোক, দেখ পুরো মানে উগ্র সেন্ট আতরের গন্ধ। তা শশী বলছে, হ্যাঁ ভাবি, গন্ধ তো মার রা है, दे रहा बहुत अच्छा सेंट दे रहा है। তাই আমি বললাম বলো তা শশী বলছে, হ্যাঁ, এ বলছে ও কেউ মেকে এসছে এসব এই করতে করতে এরকম করে সবাই সব মাটিয়া দিচ্ছে। কিন্তু আমি দিনকে দিন একবারে রাজার মতন গেনার হচ্ছি, এর ট্রান্সপোর্টিংয়ের কাজ তার বেড়ে গেল, মানে এক দিনে 20,000 30,000 টাকা করে আমার কামায়, একদিনে কামাইয়ে আমাকে দিত। মানে আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা বলছি আমি, 20 বছর আগে আমার বর আমাকে এরকম করে কামিয়ে দিত। মানে গাড়ি রাত ভোর গাড়ি লাগতো, আমার বিছানার তলায় এনে আমাকে ডেলিকার টাকা ডেলি এনে দিয়ে দিত, আমার বিছানার তলায় বালিশের তলায় এনে আমি ঘুমিয়ে যেতাম। ও অফিসে বসে গাড়ি লাগাতো, দিয়ে যখন অনেক রাত্রে বাড়ি আসতো, ও আমার বালিশের তলায় টাকার গাড়ি রেখে দিত। একদম মানে সে হিউজ পয়সা কামাতে চালু করলাম বন্ধুরা। চলছে। একদিন আমার জামাইবাবু, মেজো জামাইবাবু, দেবগ্রামে বাড়ি তার, তা সেই মেজো জামাইবাবু, ওর ওখানে ওর ফলের দোকান ছিল, তারপরে স্টেশনারি দোকান হয় পরে। তা সেই দোকানটা বোধহয় রাস্তার জন্যে ভাঙা পড়েছিল, তা সেই দোকানটা ভাঙা পড়েছিল, সেই দোকানটা মেরামত করতে দিয়েছিল। এখন অনেক দিন টাইম লাগবে, তা কী করবো বসে আছে। তা বললো, রানু ওখানে তোর কোনো কিছু করার কাজকর্ম যদি থাকে, তাই বললাম আমার তো হোটেলটাই আছে, আপনি হোটেলে গিয়ে হাত বাটান, ও ট্রান্সপোর্টিংয়ের এত গিয়ে তারপরে আমি আপনাকে প্রত্যেকটা মাসে 7-8 হাজার টাকা করে দেবো, আর আপনি থাকবেন। তা সেই সময় বিশেষ কিছু দিতে পারতাম না, 7-8 হাজার টাকা, আবার কখনো 10,000 এরকম করে আমার জামাইবাবুকে ওখান থেকে ও কামাতো, দেওয়া হতো।
মানে ও কিছু পয়সাও সুদে লাগিয়েছিল, কারণ ওখানে ফ্যাক্টরি ইয়েরা ছিল, ওই যে ঠেকেদাররা আমাদের কাছে টাকা নিত, তা আমরা না দিয়ে সেই টাকা আমি আমার জায়বুর টাকা ওই ঠেকেদারকে দিতাম, ওরা মাসে মাসে টাকা দিত, বেশ ভালো পয়সাই জায়বু কামাতো। ওর টাকা লাগিয়েছিল 50,000 টাকা মতো লাগিয়েছিল। তারপরে হোটেল থেকে এরকম করে জায়বু ভালোই পেত, ওখানে থাকতো, আসতো মাসে একবার, দিয়ে ওইখানে থাকলো প্রায় 2-4 মাস থাকার পর জায়বুকেও আমরা বলতাম, জায়বু বলতো হুট এইসব ব্যাপার ছাড় হ্যান। একদিন জায়বু টোটেল রাত্রে বন্ধ হয়ে যাওয়ার পর, আমার জায়বুর আবার অভ্যাস ছিল, আর আমরা কিন্তু হোটেলের খাবার খেতাম না, হয়তো কখনো ছেলেরা খেত, আমরা খাবার খেতাম ঘরের তৈরি করতাম, ঘরের লোকের যে খাবার আমরা ঘরে তৈরি করেই খেতাম, হোটেলের থেকে খেতাম না, কারণ আমরা বলতাম হোটেলটা একটা ব্যবসার জিনিস, তা সেটা ব্যবসা হচ্ছে, সেখানে আর ঘরের লোক খাবো না। এমনি যে খেতাম না একদম তা না, হয়তো কখনো আলু পরোটা করলাম, জলখাবারে খেলাম নাস্তা করার জন্যে, তারপরে ছেলেরা হয়তো ডিম রুটি খেয়ে শুয়ে পড়লো, তরকা মরকা এগুলো নেওয়া হতো, চিকেন বানাতাম, সেগুলো অল্প স্বল্প নিয়ে, সবই যে হোটেলের থেকে খেতাম তা না, সেটা ঘরে খাবার টাবার বানানো হয়েছে। সেই দিন শুক্রবার ছিল, চিকেন বানানো হয়েছে, দিয়ে আমার জামাইবু আবার রাত্রে হোটেল থেকে এসে, দোকান থেকে এসে ও হাত পা মুখ ধুতো, গা হাত পা ধুতো, তারপরে পায়খানা করতো, করে ও আবার তারপরে খেতে বসতো। আমরা সবাই সাজিয়ে টাজিয়ে নিয়ে বসেছি, আমার জামাইবু বললো দাঁড়া তোরা সব বস সাজা, আমি আসছি। জামাইবু গেল পায়খানা করতে, আর পায়খানাটা আমাদের মানে ঘরটা হচ্ছে একদম, যে পায়খানার জায়গাটা পুরো মানে রাস্তা এইদিকে বড় ঘর, আর একদম পুরো লম্বা অনেকটা দূরে পায়খানা, মানে পুরো ঘেরা পাঁচিল দিয়ে, কিন্তু লম্বা রাস্তা করে অনেকটা দূরে পায়খানাটা আছে, সেটাও ঘেরা একদম সবারই লাস্টে পেছনে পায়খানা। আর পায়খানার থেকে এসেই বড় ঘরেই সেইটা আমরা আবার বাথরুম বানিয়েছি, সেইটা বাথরুম। আর তারপরেই আমার তুলসী মন্দির বানিয়েছিলাম, তুলসী মন্দিরে মা তুলসী ছিল, তারপরেই আমার দরজার কাছে মা তারা, মা কালী, বাবা শঙ্করমোচনের ফটো টটো এসব ছিল, আর ওই দিকটা করে বাথরুম পায়খানা। তো ও পায়খানা বাথরুম গিয়েছে, আর আমার পায়খানাতে লোহার বালতি, কারেন্ট চলে গিয়েছে, দিয়ে আমার জামাইবু করেছে কি, ওখানে তো আর ইনভার্টার লাগানো ছিল না, তাই আমার জামাইবু একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে ও পায়খানায় গিয়েছে, দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে রেখেছে ও, আর পায়খানা করছে, পায়খানা করতে করতে মোমবাতিটাকে ওকে নাকি কেউ ফুঁ দিয়েছে বা কিছু হয়েছে, ওখানটা কিছু একটা ব্যাপার হয়েছে ওর সঙ্গে। ও তাড়াতাড়ি করে কোনো রকম করে এসে, আর আমরা বসে আছি, আমি আর রিতেশ, মানে খাবার দাবার নিয়ে সাজিয়ে বসে আছি, আর ও ওখান থেকে হাঁপাতে এসেই না বলছে তোমাদের এখানে বাবু কিছু আছে, এই যেই বলেছে না, আমি একটা বিকট চিৎকার করে উঠছি, হ্যাঁ বলে চিৎকার করে উঠেছি। দিয়ে তখন বাবলুদাও ভয় পেয়ে গিয়েছে, বাবলুদা বলছে না আমি আর কিছু বলবো না, বাবা কিছু আছে বলেছি তাই রানু এত চেঁচিয়ে উঠেছে, যদি পুরো ঘটনা বলি তো রানু হার্ট ফেল করবে। আমি তো শুনবই, কারণ আমার তো মনে আছে কিছু তো আছেই, নালেক সিগারেটের গন্ধ, হাতুড়ের গন্ধ আমি পাচ্ছি, কেন ভয় আমি দেখছি না, কিন্তু আমি পাচ্ছি, আর আমার কামাই কিন্তু প্রচণ্ড হচ্ছে। আমি মনে বাপু, আমার আবার 6 সেন্স আছে, আমি ধরে নিই কী জন্যে 2-2 4টা আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, 9-6 করি না, আমি 2-2 4 করি। দিয়ে তখন আমি ভাবছি এই যখন বলছে কিছু তো হবে, হ্যাঁ আমি বলছি আপনি যখন বলেছেন তখন আমাকে পুরোটা বলতেই হবে, আপনি যদি না বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি খাবার খাবো না। দিয়ে তখন বসে বলছে আরে আমি পায়খানা করছি, মোমবাতিটাকে যেন ফুঁ দিচ্ছে, ঠিক মনে হচ্ছে কোনো মানুষ যেমন ফুঁ দিলে পরে যেমন মোমবাতির আলোটা একদম বেঁকে যাচ্ছে সেই রকম করছে। তারপরে বালতিটা নিয়ে ঠিক মনে হচ্ছে বাড়ি হয়ে গিয়েছে, বালতি টানাটানি করছে, গট করে ফার্স্টে হাঁটলো এখানটায়, আর সেই তো শুনে আমার তো একবারে পুরো গুটি মাথায়। আমি বলেছিলাম কিছু আছে এখানটায়, ওই যে কথা শুনলাম বন্ধুরা,
সেই থেকে যে আমার ভয় চালু হলো, আমি আর সেই ভয় আমার আর মিটছে না। না আমি সে রাত্রেবেলা তো ভয় লাগছেই, সে দিনের বেলাতেও আমি রান্না করতে পারছি না, আর রাত্রেবেলাও বেরোতে পারছি না। দিনে আমাকে কেউ পেচ্ছাপ করতে যাচ্ছি তো আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আমি যেন একটা কীরকম হয়ে গেলাম মানুষ, যেন আমাকে ভূতে ধরেছেই এরকম টাইপের মানুষ হয়ে গেলাম আমি। আমি যা দেখছি ভয়ে আর কাঠ হয়ে যাচ্ছি, যা দেখছি সবই মনে হচ্ছে কেউ বসে আছে। রান্না করছি দিনের বেলায়, রান্না বান্না করে বাথরুমের কাছে জল ফেলতে যাচ্ছি, ঠিক মনে হচ্ছে যেন বাথরুমের যে ড্রাম, আমাদের তো ওখানে জল তুলতে হয়, তুলে রাখতে হতো, মানে কোম্পানির নলের থেকে জল, কারোর বাড়িতে বাড়িতে ওখানে জল নেই, কল নেই, সব ফ্যাক্টরি থেকে কোম্পানি থেকে নল দিয়েছে, সেই নলের থেকে জল টাইম টু টাইম আসতো, সেই জল তুলে রাখতো। তার সেই জলের বিরাট ড্রাম আছে বাথরুমের কাছে। আর ঠিক ওই যে আমি তুলসীর তলাটা পার হতাম, আর ওইখানটা করে আমার একবারে গা পুরো ভারী হয়ে যেত, কাঁটা, ঠিক মনে হতো কে পাশে পাশে ঘুরছে, তখন থেকে মনে হতো কে পাশে পাশে এসে ঘুরছে, আর কে বসে আছে কে আছে। আমি একবার দিনের বেলায় প্রেসার কুকার ধুতে গিয়েছি, ঠিক মনে হচ্ছে এই ড্রামের কাছে গুটি হয়ে গিয়ে সাদা একটা জামা পরে বসে আছে, আর আমি ওইখানে প্রেসার কুকার ফেলে দিয়ে পালিয়ে এসেছি। দিয়ে তো আমি আর বিছানা থেকে নামতে পারতাম না। এই বাবলুদা বলছে কি ভুল কাজ হলো বলে আমি কি কাজ করলাম, এ তো মুশকিলে পড়ে গেলাম। তারপরে একটা রোজা ডাকলো ওখানে খালি পায়ে, সে রোজাটার নাম কি জানি না, সে খালি পায়ে থাকে, সে আবার ফ্যাক্টরিতে কাজ করে, সে মাথা আঁচড়ায় না, পায়ে চটি পড়ে না, গা হাত পা মোচে না চান করে, হ্যাঁ, সে একটা মানে আর কি রোজা মতো। তাকে ডাকা হলো, সে আদিবাসী, সে তাকে ডাকলো যে এরকম কেন হচ্ছে। সে তাকে ডেকে সে বলছে যে হ্যাঁ, এখান দিয়ে একটা হাওয়া বাইরে ওই পাশ দিয়ে যাচ্ছিলো, যেতে যেতে এখানে ঢুকেছে, সে আর এখান থেকে বেরোয়নি, সে এখানেই আছে। দিয়ে সে জল পোড়া দিয়ে গেল, জল পোড়া টুড়ায় হ্যান ত্যান দিয়ে গেল। সে জল পোড়া খেয়ে মানে আরও আমাকে ভয় দেখাতে লাগালো জল পোড়াটা খেয়ে। সে তখন তো আর আমি বাঁচি না জল পোড়া খাওয়ার পর, ছেলে পেলে কারোর কিছু হচ্ছে না, যা কিছু হচ্ছে আমার সঙ্গে, মানে কিছু হচ্ছে না, এত ভয়, ঠিক মনে হচ্ছে আমার পাশে পাশে কে ঘুরছে, আর আমি ভয়ে আর কাঠ হয়ে যাচ্ছি, কে যেন আমার ঘাড়ের ওপরেই নিঃশ্বাস ফেলছে, ঠিক এরকম মনে হচ্ছে। দিয়ে সবাই বলছে কোথাও কিছু নেই কোথাও, কিন্তু আমি যেন দেখতেই আছি সবাই ওকে, কালো মতন সাদা জামা পরে গুটি সুটি মেরে বসে আছে, কখনো দেখছি আমার পাশে পাশে ঘুরছে, আমি যাচ্ছি তো আমার সাথে সাথে হাঁটছে, মানে এরকম করতে করতে। দিয়ে আমার শ্বশুর রাত্রে একটু মদ খেত, প্রত্যেক দিন রাত্রে একটু করে ডিম করতো। দিয়ে আমার শ্বশুর এখন বলল, শ্বশুর এসছে একদিন, মানে সবাই মিলে শুনছে, শ্বশুরও শুনছে, শ্বশুর বলছে কী হয়েছে আমি দেখে আসি, ও রাত্রে মদ টদ খেয়ে এসেছে। দিয়ে আমাকে বলছে কোথায় কী হয়েছে দেখি, কি তোমাকে ভূতে ধরছে, বলছে ভূত কোথায় আছে, এখানে ভূত কোথায়। দিয়ে আমি, আর সেদিন বৃষ্টি পড়ছে, দিয়ে আমি বলছি কি তুলসী তলাটা পার হয়ে, তুলসী তলার এদিকে কিচ্ছু নেই, ওই আমার তুলসী তলাটার ওই দিকটাই যত ভয় লাগছে, আমি পায়খানা যেতে পারছি না, আমি বাথরুমে যেতে পারছি না, তুলসী তলাটা পার হয়ে আমি কিচ্ছু করতে পারছি না। দিয়ে ও এলো বেশ সন্ধ্যের দিকে, এরকম সময় ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, তা আমাকে বলছে কোথায় ভূত কোথায়, তাই আমি বলছি ওইখানে আছে, ওখানে যেও না, ওখানে কেউ না কেউ আছেই, মানে ওইখানে গেলেই আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, ওইখানে ঠিক মনে হচ্ছে ও ওই জায়গাটায় বসে আছে, আর কোথাও নেই, ওইখানে আছে। দিয়ে ও এখন, আমি বলছি না আমি যাবো না, চল তো আমার সঙ্গে চল, দেখি কোথায় কী আছে, চল আমার সঙ্গে চল বলছে। দিয়ে আমি বলছি আমি যাবো না, তুমি যাও, আমি যাবো না। দিয়ে আমাকে জোর করে ও বললো ছাতা মাথায় দিয়ে যা। দিয়ে একটা ছাতা নিয়ে ও জোর করে বললো কোথায় কে রে, কোথায় কে, আর ও যেই কে রে কোথায় কে করেছে, আর ওকে একবারে হিলিয়ে ত্রাস করে ফেলে দিয়েছে, আর
যেই ফেলে দিয়েছে আরও গালাগালি দিয়ে বলছে এই কে রে সালা, মানে সালা মালা বলে গালাগালি দিয়ে এই হায় আমার সামনে আয় আন্দা, ওকে ধস করে ফেলে দিল। আমাকে তো কাঁপিয়ে উঠিয়েছে, আর ওকে একদম কই কই করেছে, আর ওকে ধ্রাস করে ফেলে দিল কাঁপিয়ে। আর দেখলে তোমরা সবাই ভাবছো যে কিচ্ছু নেই, মানে ও ছিল কে জানো বন্ধুরা? ও ছিল জিন। ওই যে এক একটা জিন হয় না, যে মানুষকে, মেয়ে মানুষকে, হয়তো এক একটা খারাপ জিন হয় বলে শুনেছি, যে এক একটা ভালো জিন যেখানে বেটা ছেলে কেউ আসলে পরে সে নাকি অনেক অনেক বেটা ছেলেকে হয়তো সে সহ্য করতে পারে না। যেমন শশী এসেছে, ওকে দেখতে পাচ্ছে না, ও যেই এসেছে সেই মানে চালু হয়ে গিয়েছে সমস্ত কিছু। তারপর আমার জায়বু এসেছে, জায়বুকে দেখা দিতে জায়বু রাশি পাতলা ছিল, ওকে দেখা দিতেই চালু করে দিল। যতক্ষণ কেউ কিছু বলেছিল না, কেউ আসেনি, কিচ্ছু হয়নি। তারপরে তো কি হলো বন্ধুরা, আর আমি তো সেই, ও তো ভয়ে ওরকম হয়ে চলে গেল। তারপরে তো আমি আবার সেই নামতে পারছি না আমি মেয়েছানায়। তখন আমার বাবাকে ফোন করলো আমার জায়বু, যেহেতু আপনার মেয়ের পরিস্থিতি তো খুব খারাপে দাঁড়িয়ে গিয়েছে, এরকম ব্যাপার। আমার বাবাকে পুরো ঘটনাটা বললো। আমার বাবা বলল কি, তোমাকে যে ঠাকমা যে মন্ত্রটা বলে দিয়েছে, সেই মন্ত্রটা তুমি ওখানে, পাথরের দেয়াল ছিল, তুমি ওখানে দেয়ালে একদম তুলসীতলা কেন তোমার ঘরের থেকে তুমি পুরো পায়খানা পর্যন্ত লেখো সেই মন্ত্রটা, আর রাম রাম লেখো, আর সেই মন্ত্রটা পুরো জপ করতে থাকো, সেই মন্ত্রটা তুমি লিখে দাও। আমার ঠাকমা মহাকাল ভৈরবে মন্ত্র জানত। ওং হ্রিং খ্রুং জাং রাং লাং বাং আং ক্রুং মহাকাল ভৈরব সর্ববিঘ্নাং নাশয় নাশয় হ্রিং শ্রীং হুং ফট স্বাহা। এই মন্ত্রটা আমার ঠাকমা কোথাও গেলেই পাঠ করতো, সবারই মাথায় পাঠ করে দিত। তা আমি এই মন্ত্রটা পাঠ করতে লাগলাম, আর ওইখানে পুরো রাম রাম করে, এই বুদ্ধিটা কেউ দিয়েছিল না, রাম রাম করে একদম সারা বাড়ির চক দিয়ে রাম রাম লিখে দেওয়া হলো। আর ওই মন্ত্রটা জপ করতে থাকলাম, ওই মন্ত্রটা লিখে ওইখানটায় টাঙিয়ে দিলাম, ওই জায়গাটা আমার দরজার ওইখানটা করে, বাথরুমের ওই মানে বাথরুম না, আমার তুলসীতলার দিকে যেতেই ওইখানে কাটছিল, ওইখানে কাটে ওই মন্ত্র লিখে টাঙিয়ে দিলাম। আর মন্ত্রটা জপ, আর না আমার ভয় শরীরে, না ওর দেখা, না গন্ধ, না কিচ্ছু, একদম পুরো টোটালি মনে হলো যেন কে ছিল সে চলে গেল, আর কিচ্ছু নাই। দিয়ে বন্ধুরা কি হলো, তারপরে এরকম করে চলতে চলতে আমার ঘরে আচানক আগুন লেগে গেল অষ্টমীর দিন। ওইটা হয়ে যাওয়ার পর আর জায়বু বাড়ি চলে গেল, মানে ওর দোকান হয়ে গেল, ও বাড়ি চলে গেল গুটি গাটি নিয়ে। তারপর আমার একবার ওই অষ্টমী পুজোতে আমরা পুজো টুজো দিয়ে এসেছি, যাই, তারপর যে রাত্রে ঠাকুর দেখতে গিয়েছি, আমার ঠাকুর দেখতে গিয়ে এখন শর্ট সার্কিটে হয়েছে কি, এখন কেউ বলছে তুমি মোমবাতি জ্বালিয়ে চলে গিয়েছো, কী করেছো, কিসে হয়েছে কি জানি, টিভির ওপরে মোমবাতি, এমন ভগবান জানি না, মনে পড়ে না আমার কী জন্যে আগুন লেগে মানে পুরো আমার টিভি টেবিল মানে অনেক কিছু বরবাদ, পুরো ঘর কালো হয়ে গিয়েছিলো, আগুন লেগে গিয়েছিলো। মানে আগুন লাগা যেদিন অষ্টমী, সেই দিন আমি বন্ধুরা মানে পুজো দিতে যাচ্ছি, যে সকালবেলায় অষ্টমী পুজো, সেই সময় আমি সাপ দেখেছিলাম কালো রঙের রান্নাঘর দিয়ে যেতে। তারপরে আমার ঘরে আগুন লেগে গেল রাত্রে, আমাকে ফোন করছে, আমি ঠাকুর দেখতে গিয়েছি, ফোন করছে তো ঘরে আগুন লেগে গিয়েছে। আসলাম ছুটতে ছুটতে, এসে দেখছি আমার সব ধ্বংস। মানে ওইটা হওয়ার পর আমার উল্টো গিনতি চালু, মানে ওকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমার সব, আমার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট মানে আমার যাচ্ছে তাই দিয়ে ওই জায়গা আমাকে ছেড়ে দিয়ে আমি সেই যে চাইবাসা আসলাম, আজও আসলাম, কালও আসলাম। এই হচ্ছে বন্ধুরা আমার জীবনে একটা কাহিনী। এই কাহিনীটা সত্যিকারেরই। তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা জানিও, কমেন্ট করে
একটা শেয়ার করে, আর একটা শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই আমার আজকের কাহিনী শেষ। আর আমি তোমাদেরকে নাগপুরে আমার সাথে কী হয়েছিল সেটাও তোমাদের কাছে আমি তুলে ধরবো। তাই বন্ধুরা, আমি নিজের বাড়ি ঘর তৈরি করেও আমি সেই ঘর ওই জিনের জন্য আমাকে ছেড়ে আসতে হলো। অনেকে বলে ভূত জিন এসব হয় না, কিন্তু না, এরা আছে, আমার জীবনে হয়েছিল, তাই আমি জানি এরা আছে। গুড নাইট, এখনকার মতন রাখি।